এনবিটিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সোনারপুরে যে আক্রান্ত, সোনারপুরের বেনিয়াবো গ্রামে পুলিশকর্মী সোহরাব হোসেন তিনি আক্রান্ত হয়েছিলেন পুলিশের হাতে, সোনারপুর থানার পুলিশের হাতে, এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এবং আমরা এনবিটিভি প্রথম আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে কি হয়েছিল আসল ঘটনা। আমরা ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট করে এনবিটিভির পক্ষ থেকে সর্বপ্রথম আমরা এখানে এসে দেখিয়েছিলাম। সেই সময় কিন্তু সোহরাব হোসেন তিনি জেলে বন্দী ছিলেন, এবং আজকে সোহরাব হোসেনের বাড়িতে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা হাইকোর্টের একজন উকিল এসছেন এবং যার নেতৃত্বে রয়েছেন আইনজীবী মোফাক্কেরুল ইসলাম। তিনি এসছেন দেখা করতে এবং খোঁজ খবর নিতে, এবং আইনি বিষয়ে কি সহযোগিতা করবেন, কি বলবেন, আমরা সেসব বিষয়ে কথা বলবো। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন যে সোহরাব হোসেনের বাড়িতে কিন্তু আইনজীবী মোফাক্কেরুল ইসলামের নেতৃত্বে কলকাতা হাইকোর্টের একজন আইনজীবীরা এসছেন। আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, ঠিক কি বলছেন মোফাক্কেরুল দা এবং কেন এসছেন এবং কিভাবে সহযোগিতা করবেন। মোফাক্কেরুল দার কাছে যাবো। দাদা, সোশ্যাল মিডিয়ায় তো দেখেছিলাম যে কিভাবে হয়েছিল, ঘটনাক্রমে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকি, তো যেদিন ঘটনাটা ঘটে তারপরে কিন্তু আমি দেখেছিলাম যে ভদ্রমহিলা ভিডিও করছে। তারপর প্রথমে আমি ভাবলাম যে কোনো একটা বাইরের কোনো রাজ্যের ঘটনা ঘটেছে, হয়তো সেটা পরে রিলে করে দেখা যাচ্ছে, কিন্তু ওই যে একজন ভদ্রমহিলা বলছে এই দেখো মারছে, এই করছে, আর একটা ছেলেকে পুলিশে ধরে মারছে। তো প্রথমে দেখে ভাবলাম যে কোনো কাশ্মীর বা অন্য কোথাও কোনো হয়তো আতঙ্কবাদী ধরা পড়েছে এরকম মারছে, বা অন্য কোনো রাজ্যে, আমাদের সম্প্রীতির রাজ্য এবং সুরক্ষিত রাজ্য, সেফ রাজ্যে এইরকম ঘটনা হতে পারে। এটা এরকম মানে ফেসবুক টানলে তো অনেক ভিডিও আছে, তো আমি ভাবলাম এটা কোনো ঘটনা। পরবর্তীতে জানতে পারলাম যে অন্য রাজ্যেরও নয়, কোনো আতঙ্কবাদী নয়, একজন পুলিশ আক্রান্ত হচ্ছে। পরবর্তীতে আমার বন্ধু বান্ধব এবং টিভি থেকে শুরু করে ইনসাফ বাংলার বিভিন্ন রকম যে ভিডিওগুলো দেখলাম বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায়, তাতে জানতে পারলাম যে ঘটনাটা ঘটেছে সেটা একদমই অমানবিক। এখানে বলার কিছু নেই, করার অনেক কিছু আছে। যারা ভাবছে যে বলে চলে গেলাম বা আর কিছু না, করার অনেক কিছু আছে। ভারতবর্ষের আইন, ভারতবর্ষের বিচার ব্যবস্থা, ভারতবর্ষের যে সংবিধান, এই সংবিধান যখন বি.আর. আম্বেদকর সাহেব লেখেন তখনই কিন্তু জানতো যে এরকম একটা সোহরাব হোসেনের মতো মানুষকে মারবে। কে মারবে? তো পুলিশ মারবে। পুলিশ মারলে কি হবে? তখন সেই যুগে স্বাধীনতার পর বি.আর. আম্বেদকর সংবিধানে এরকম সোহরাব হোসেনের প্রতি যে অন্যায় হয়েছে, এই অন্যায়ের নিস্তার কিভাবে পারবে সেটাও কিন্তু সংবিধানে উল্লেখ করা আছে। আর এই সংবিধানকে চ্যালেঞ্জ করে যারা ভাবছে যে এতদিন হয়ে গেল তো আর কিছু হবে না, আপনারা ভালো করে জানেন যে এসপি ট্রান্সফার হয়। এসপি মানে একটা জেলা পুলিশের যিনি হেড বা মাথা, সেই জেলা বা মাথা কিন্তু এসপি সাহেবের আন্ডারে থাকে, কন্ট্রোলে থাকে। সেই কন্ট্রোলে যখন এসপি সাহেব থাকে, তখন কোনো একটা মোড়ে, কোনো একটা চায়ের দোকানে কোনো রকম যদি অঘটন ঘটে, তাহলে একটা অর্ডারে সন্ধ্যার মধ্যে এসপি চেঞ্জ হয়ে যায়। কিন্তু অত্যন্ত আক্ষেপের বিষয় যে থানা থেকে ঝিলছুড়া দূরত্বে স্টেশন সংলগ্ন একটা জায়গায় পুলিশ কর্মী এবং এর ভাইয়েরা, কেউ পুলিশে আছে, কেউ আর্মিতে আছে, যারা বা যার পরিবার বা যাদের রক্তে দেশকে বাঁচানোর একটা গন্ধ আছে, স্মেল করছে, সেই পরিবারে পুলিশ এসে অন্যায় করছে। এবং সেই পুলিশ আজকেও থানাতে বসে অন্য সোহরাব হোসেনকে খুঁজে বেড়াচ্ছে, বা ওই রকম আর কোনো ঘটনা ঘটা যায় কিনা সেই চক্রান্ত বা ইয়ে করে বেড়াচ্ছে। নিশ্চয়ই যার যেটা স্বভাব সে সেটা করবে, যার যেটা, যে কচু খাবে সে কচু খাবেই। তার মানে একজন সোহরাব হোসেনকে করেছে, আর কোথাও করা যাচ্ছে কিনা দেখছি। আর একজন ভদ্র মহিলা ইন্সপেক্টর আছে বা পুলিশ আছে, পুলিশের উকিল করে ঘুরে বেড়ান এবং সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য বিভিন্ন লাঠি চমকান। ওই ভদ্র মহিলা পুলিশও একজন পুরুষকে কিভাবে মারতে হয় ভালো করে জানি না 498 এর মামলা করেছেন কিনা তার বিরুদ্ধে বা আর কিছু, বা 498 খেয়ে বসে আছেন নাকি তার আত্মীয় স্বজনেরা। কারণ তার স্বভাব যদি এই থাকে তাহলে শুধু সোহরাব হোসেন কেন, সবার ক্ষেত্রেও করবে। তো এইরকম স্বভাবের এক ভদ্রমহিলা, তিনি এখনো থানাতে বহাল তবিয়তে আছে। মানে গোটা জেলার চায়ের দোকানে কোনো ফুসফাস হলে এসপি ট্রান্সফার হয়ে যায়, আর সোশ্যাল মিডিয়ায় উত্তাল হয়ে গেল, আর সেই পুলিশ কর্মী এখনো সাসপেন্ড নয়, এখনো বহাল তবিয়তে বসে আছে।
আরেকটা আক্ষেপের বিষয় যে পুলিশের সাথে কোনো কিছু হলে ডিপার্টমেন্টাল প্রসিডিং হয়। এই ভাইয়ের উপর ডিপার্টমেন্টাল প্রসিডিং হয়েছে বিভিন্ন রকম কারণে। একটা সিস্টেম, পুলিশ বা আর্মি বা ডিফেন্স বা দেশ বাঁচানোর লক্ষ্যে যারা যে সার্ভিসগুলো আছে সেগুলো অত্যন্ত ডিসিপ্লিনারি এবং সুন্দর নিয়মাবর্তী একটা সংস্থা। সেই সংস্থাতে নিয়ম, বাধা, বাধক্য এগুলো খুবই স্ট্রিক্টলি পালন করা হয়। তার মধ্যে পুলিশও আছে। এই ভাই যেহেতু অসুস্থ এখানে পড়ে আছে, মার খেয়ে অসুস্থ হয়ে পড়ে আছে, তো নিশ্চয়ই তার যেখানে ডিউটি থাকার কথা সেই জায়গায় ডিউটি বাধা হচ্ছে বা সমাজ তার কাছ থেকে উপকৃত হতে বাধা পাচ্ছে। সেই ক্ষেত্রে পুলিশ কিন্তু ডিপার্টমেন্টাল প্রসিডিং করবে, তার উত্তর দিতে হবে, আর কিছু করতে সব হবে। আক্ষেপের বিষয় যে এখনো সেই ভদ্রলোক থানাতে আছে। আরে মিনিমাম চক্ষু লজ্জার খাতিরেও আমরা যখন আমাদের কোনো ছেলে বা মেয়েকে যারা ছোট আছে তাদেরকে যখন মারি বা ভালোবাসার তাগিদেই যদি মারি, তাহলে দুবারই দেওয়ার পর বলি যে ঠিক আছে তুই আজ থেকে ভালো করে পড়বি, তাহলে ইয়ে করবো, তোকে আইসক্রিম খাওয়াবো, এরকম একটা মিথ্যা আশ্বাস দিয়ে কিন্তু কান্না চুপ করায় বা সেই মুহূর্তে আক্ষেপটাকে বন্ধ করায়। গোটা পৃথিবী সোশ্যাল মিডিয়া মানে শুধুমাত্র রাজ্য নয়, যোগীর রাজ্যেও দেখলো যে পশ্চিমবঙ্গেও আমাদের ছোঁয়া চলছে, তারাও দেখেছে। হিন্দি মে বলতা হয় তো क्या होगा, সব কিছু তো ভিডিও মে দেখতা হয়। তো সবাই গোটা দুনিয়ার মানুষ দেখলো, সেই মানুষেরা তারাও ভাবছে যে কি এমন ঘটনা ঘটলো যে এরকম ঘটনা ঘটেছে। আর এই পুলিশ সংবিধানে পুলিশের গরম যদি কেউ দেখায় তাহলে বলে রাখি যে ভারতের যে সংবিধান সিআরপিসি আইপিসি আছে, পুলিশ পুলিশ রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী বলে কোনো জিনিস নেই। দেখলেন না কয়েকদিন আগে 4 জন মন্ত্রী অ্যারেস্ট হয়ে জেল লকআপে ভর্তি থাকলো। আরে তো পুলিশ, মন্ত্রী থাকে জেলে, তো পুলিশ। এই কিছুদিন আগে নদিয়া জেলাতে একজন পুলিশকে জজ সাহেব একদম কোর্ট রুমের বাইরে একটা মহিলার সাথে অবিবাহিত অবস্থাতে প্রেগনেন্সি চলে এসেছিল বলে কোর্টে জজ সাহেব পন্ডিত ডেকে একবার বিয়ে শাদী দিয়ে একা করছে পুলিশ বলে। কিন্তু এতদিন হয়ে গেল এখনো পর্যন্ত যে যারা অভিযুক্ত, যে পুলিশরা অভিযুক্ত তাদের বিরুদ্ধে এফআইআর দাখিল করা হয়েছে, আমরা বাড়ির পক্ষ থেকে শুনলাম যে এফআইআর করা হয়েছে, তারপরেও শাস্তি হচ্ছে না বা আইনত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছে না। তো আপনি একজন আইনজীবী হিসাবে কি বলবেন? আইন যারা আইনের রক্ষক তারা আইনের অপব্যবহার করছে। এফআইআর করা হয়নি, কমপ্লেইন করা হয়েছে। সেই কমপ্লেইনটা এফআইআর করা হয়েছে কিনা সেটা জানার বিষয় আছে। এবং সমস্ত ডিপার্টমেন্টে ভাইয়ের কাছ থেকে শুনলাম যে মানে রাষ্ট্রপতি থেকে শুরু করে কমিশনার, চিফ জাস্টিস, মমতা ব্যানার্জি থেকে শুরু করে পুলিশ মন্ত্রী যারা যারা আছে সবাইকে চিঠি চাপাটি দেওয়া হয়েছে। বিষয়টা হচ্ছে কি, কোর্টে একটা প্রবাদ বাক্য আছে যে ডেট পে ডেট চলতা হয়। কোনো বিচার ব্যবস্থাতে দেখবে যে ডেটের পর ডেট পড়ে। সেই ক্ষেত্রে অন্যায় যে করবে সে শাস্তি পাবেই। আর এরা যারা অন্যায় করেছে, অন্যায়ভাবে অন্যায় করেছে, এরাও শাস্তি পাবে। হয়তো একটু সময়টা কম লাগছে, কারণ যখন আপনি কোনো শক্তির বিরুদ্ধে লড়াই করবেন, পরিচালিত শক্তি বা রানিং শক্তির বিরুদ্ধে, আপনাকে বিভিন্ন রকম ঘা খেতে হবে। এটা ইতিহাস সাক্ষী আছে। মানে যখন ইংরেজদের বিরুদ্ধে লড়াই করছিল দেশবাসী, তখন কিন্তু এই জমিদার, আমাদের দেশের জমিদাররা আমাদের শত্রু ছিল। ঠিক তেমনই আমরা যখন এই প্রশাসনের এগেইনস্টে কোনো মামলা বা কোনো কমপ্লেন করবো, সেই কমপ্লেন করার পর কিন্তু বিভিন্ন রকম কাঠকয়লা পুরাতে হয় এবং জুতাগ্রস্ত হয়। তবে শেষের দিকে কিন্তু ইতিহাস, অনেক জাজমেন্ট, বিভিন্ন হাইকোর্টে, বিভিন্ন কোর্টে জাজমেন্ট দেখলে বোঝা যাবে যে পুলিশ মানে বিশাল কিছু নয়, ইজ অলসো হিউম্যান বিং। তারা একজন মানুষ, মানব, তাদের প্রতিও আইন সুবিচারের দৃষ্টিতে পাবে। আর আমি আমার ভাইকে আশ্বস্ত করবো যে তোমার প্রতি যে অন্যায় হয়েছে, সৃষ্টিকর্তার উপর থেকে তো তারা লাঞ্ছিত হবে, অপমানিত হবে এবং এর প্রতিশোধ সৃষ্টিকর্তা নিবেই। দ্বিতীয়, এবার চলে আসুন আইনের দিক থেকে। নিশ্চয়ই আইনি ব্যবস্থা হবে এবং এই আইনি ব্যবস্থাতে যত রকম সহযোগিতা লাগে, এর আগেও আমাদের আইনজীবী ভাইয়েরা এসেছিল, তারাও বলে গেছিল যে হাইকোর্টের যে সুপ্রিম আইনজীবী বিকাশ আমরা সাথে আছি, কোনো অসুবিধা নেই, আপনার পাশে থাকবেন। নিশ্চয়ই পাশে থাকবো না, শুধু কাঁধে কাঁধ মিলিয়ে যেখানে যা করার প্রয়োজন আমরা উইদাউট এনি কস্ট, কোন রকম স্বার্থ ছাড়াই করবো। কারণ আমরা মানুষ, আমাদের হৃদয়ে রক্ত মাংস আছে। যারা ঘাস পাতা আছে তাদের ব্যাপারটা আলাদা, আমাদের হৃদয়ে কিন্তু রক্ত মাংস আছে। আমরা যেখানে যেতে হয় তাদের